আমাদের সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানের একটি বক্তব্য ঘিরে বাংলাদেশ এবং ভারতে প্রচণ্ড আলোড়ন সৃষ্টি হয়েছে। বাংলাদেশের চেয়ে তার এই বক্তব্য বেশি আলোড়ন সৃষ্টি করেছে ভারতে। এমনকি বলা চলে ভারত সরকারের যেন কোথাও আগুন লেগে গেছে তার এই বক্তব্যের কারণে। তিনি কি বলেছেন? তিনি গত বৃহস্পতিবারে এই 23 এপ্রিল ঢাকার মিরপুরে একটা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছেন যে আমাদের পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না থাকার কারণে রোহিঙ্গা ইস্যু আমরা মোকাবেলা করতে পারি নাই। অর্থাৎ তিনি চট্টগ্রামের কথা বলেছেন যে চট্টগ্রামে যদি আমাদের পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকতো তাহলে এই যে দলে দলে রোহিঙ্গা দেশে প্রবেশ করেছে এটি আমরা ঠেকাতে পারতাম। তার এই বক্তব্যের ভিতরে তিনি আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, যেটি সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে ভারতের কপালে ভাঁজ ফেলে দিয়েছে। সেটি হচ্ছে তিনি বলছেন যে আমরা দীর্ঘদিন মাল্টিরোল এয়ারক্রাফট কিনি নাই। আমাদেরকে যদি এই মাল্টিরোল এয়ার কমব্যাট থাকতো তাহলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরো বেশি উন্নত হতো। আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া একটি দেশের সার্বভৌমত্ব রক্ষা করাও কঠিন, পররাষ্ট্রনীতিও ঠিকঠাক মতো কাজ করানো কঠিন, এরকম ইত্যাদি ইত্যাদি আরো অনেক কথা তিনি বলেছেন। আর এক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন আজকে যদি আপনি 1000 কোটি টাকা খরচ করেন ভবিষ্যতে এটি আপনাকে 50,000 কোটি টাকার ক্ষতি থেকে রক্ষা করবে। তিনি আরো একটি উদাহরণ দিয়েছেন যে সময়ের 1 ফোঁর এবং অসময়ের 10 ফোঁর। তার এই বক্তব্য বুঝতে হলে তিনি এখানে কি বোঝাতে চেয়েছেন, কি বলতে চেয়েছেন, এইটা বুঝতে হলে তিনি এই বক্তব্যটা কখন দিলেন সেই সময়টা নির্ধারণ করা খুব গুরুত্বপূর্ণ। টাইমিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রত্যেকটা বিষয়ের সাথে যদি আপনি টাইমিংটা রিলেট করতে পারেন তাহলে তার গুরুত্ব আপনার কাছে খুব পরিষ্কার হয়ে ধরা দেবে। তিনি যখন এই বক্তব্য দিচ্ছেন 23 তারিখ বাংলাদেশ সময়, 23 তারিখ বিকেলে, তার আগেই এই একই দিনে 23 তারিখে কলকাতার একজন সাংবাদিক চন্দন নন্দী, আপনারা তার নাম জানেন, তিনি একটি প্রবন্ধ লিখেছেন, একটি রিপোর্ট প্রকাশ করেছেন। তার সেই রিপোর্টে তিনি বলছেন যে পাকিস্তান থেকে টিটিপি অর্থাৎ তালেবান তেহরিক পাকিস্তান বাংলাদেশে জঙ্গি হামলা চালাচ্ছে, বাংলাদেশের বিমান বাহিনীতে জঙ্গিতে ভরে গেছে ইত্যাদি ইত্যাদি, মানে প্রচন্ড একটা ভয় ধরিয়ে দিয়েছেন যে পাকিস্তানের জঙ্গিরা পাকিস্তান থেকে জঙ্গি এসে বাংলাদেশে ভরে গেছে আর বাংলাদেশ বিমান বাহিনীতে পাকিস্তান থেকে তারা আসছে, এসে তারা বাংলাদেশের উপরে একটা ম্যাসাকার করবে। চন্দন নন্দীর এই বক্তব্য 23 তারিখে দেওয়ার পরে পরের দিন কালের কণ্ঠ হুবহু সেটা চেপে দিয়েছে। যদিও চন্দন নন্দীর এই বক্তব্যের পরে পুলিশের পক্ষ থেকে সিসিটিসি যেটা একটি ঘোষণা দেওয়া হয়েছে যে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে, সেখানে তারা কে করবে, কারা করবে, কোথায় করবে, কিভাবে করবে এগুলোর কোনো কিছু ডিটেলস বলে নেই, জাস্ট আন্দাজের উপরে এই কথাটুকু বলেছে। আসলে আমাদের এখন বোঝা দরকার যে এই টিটিপি কি, কারা? তালেবান তেহরিক পাকিস্তান এরা কারা? এরা কি পাকিস্তানের কেউ? না, আসলে এরা পাকিস্তানের কেউ না। এরা হচ্ছে আফগানিস্তানের জঙ্গি একটা সংগঠন, জঙ্গি গ্রুপ। এই জঙ্গি গ্রুপ কি করছে? তারা কিন্তু পাকিস্তানের সাথে, এই যে কয়েকদিন আগে যে পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ হলো না, এই যুদ্ধে আপনারা কিন্তু জানেন যে ভারত আফগানিস্তানকে সহযোগিতা করেছে। এই যুদ্ধটা কাদের সাথে হয়েছে? আফগানিস্তানের কাদের সাথে? এই টিটিপির সাথে। পাকিস্তানের উপরে যারা হামলা করেছে, যাদের কারণে পাকিস্তান আফগানিস্তানের উপরে হামলা করে যাদের নির্মূল করতে চাচ্ছিল তারা হচ্ছে এই টিটিপি, এদেরকে নির্মূল করতে চাচ্ছিল। আর এরা কার আশীর্বাদ পুষ্ট? ভারতের র এর আশীর্বাদ পুষ্ট। র এদেরকে টাকা দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে উস্কে দিয়েছে। মজার ব্যাপার হচ্ছে আপনারা এটাও জানেন যে বাংলাদেশ থেকে 2টি ছেলে, ফয়সাল নামে একটা ছেলে আর তার আরেক বন্ধু, এরাও কিন্তু এই বাংলাদেশের সাথে পাকিস্তানের যে সরাসরি বিমান যোগাযোগ চালু হলো এই বিমানে করে তারা পাকিস্তানের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে। এখানে বলা হয় যে নাম কিন্তু ফয়সাল, আসলে মূলত তারা দুজনই হিন্দু, নাম পরিবর্তন করে মুসলমানি নাম দিয়ে তারা সেখানে গিয়ে ওই টিটিপির সাথে অর্থাৎ
তালেবান, তেহরিকে পাকিস্তান, এদের সাথে যোগ দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে এরা যুদ্ধ করেছে। ভারত তাদেরকে টাকা দিয়েছে। পাকিস্তানকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য ভারত তাদেরকে এইখান থেকে নিয়ে গিয়ে প্রশিক্ষণ দিয়ে, আফগানিস্তানের ওদেরকে প্রশিক্ষণ দিয়ে পাকিস্তানের উপরে হামলা চালানোর জন্য প্রস্তুত করছে। এই যে একটার সাথে একটার ইন্টারকানেক্টেড। চন্দন নন্দীর বক্তব্য, চন্দন নন্দীর বক্তব্যের পরে ওয়াকারুজ্জামানের বক্তব্য, ওয়াকারুজ্জামানের বক্তব্যের পরের দিন বাংলাদেশের কালের কণ্ঠ। কালের কণ্ঠ কার? সন্তোষ শর্মা। চন্দন নন্দীকে, চন্দন নন্দী রয়ের একজন মুখপাত্র হিসেবে তাকে বিবেচনা করা হয়। তাহলে তারা হঠাৎ করে কেন এই নিউজ প্রচার করলো যে বাংলাদেশের বিমানে, বাংলাদেশ বিমান বাহিনীতে জঙ্গিদের আস্তানায় ভরে গেছে, জঙ্গিদের যে কোনো মুহূর্তে জঙ্গি হামলা হতে পারে? এই খবরকে আবার এই যে ডক্টর জাহেদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, আমি বারবার একটা কথা বলি আপনাদের, এটা আপনাদেরকে ভুলে গেলে চলবে না, মাথায় রাখতে হবে। বাম মানেই ভারত, এইটুকু আপনাদের মাথার ভিতরে একেবারে গেঁথে ফেলতে হবে। বাম কোনোদিন বাংলাদেশের বন্ধু হতে পারে না। ওরা সব সময় যে কোনো ভাবে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেবার জন্য ওরা সচেষ্ট। ভারত থেকে ওরা টাকা পায়, তো ওরা নিয়মিত, ভারতের পেইড এজেন্সি ওরা এখানে। সে বললেন যে বাংলাদেশে জঙ্গি আছে, এটা আমাদেরকে মোকাবেলা করতে হবে। অপরদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে না, বাংলাদেশে কোনো জঙ্গি নেই, এটা শেখ হাসিনা এই কার্ড খেলেছিল। বাংলাদেশে আমরা বিগত সময়ে দেখেছি ভারতের কথা মতো এখানে জঙ্গি নাটক সাজানো হয়েছে, আর এইটার শ্রদ্ধাবরণে ইসলামপন্থী লোকদেরকে, আলেম ওলামাদেরকে ধরে ধরে জেলখানায় পুরে রাখা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি, চন্দন নন্দী কেন এই কথাটি বললেন যে বিমানে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। অথচ তার কিছুদিন আগে আমার দেশ পত্রিকায় একটা রিপোর্ট কিন্তু বের হয়েছিল, আপনাদের খেয়াল আছে কিনা আমি একটু দেখাচ্ছি এখানে, যে বাংলাদেশ বিমানে রয়ের বড় বড় কর্মকর্তারা বসে আছে, এরকম একটা রিপোর্ট আমি দেখিয়ে দিচ্ছি। আমার দেশ পত্রিকায় ওই রিপোর্ট হবার পরে তারেক রহমানের সরকার এসে এই সমস্ত জায়গায় কিছু কিছু কাজ করেছে। তারেক রহমান কিন্তু কিছু কাজ করছে যেটি আমরা বুঝতে পারছি না, এই ক্ষেত্রে আমরা বুঝবো তিনি কিন্তু ভালো কাজ করছেন। হ্যাঁ, তার দলের ভিতরে কিছু আছে, তারা ভারতের পারপাস সার্ভ করতে চাচ্ছে, কিন্তু তারেক রহমান সেটা করতে দিতে চাচ্ছেন না। এবং ভারতের এক সাংবাদিকের কাছে আমরা এটাও শুনেছি যে তারেক রহমান ভারতের সাথে বেশ কিছু চুক্তি করে এসেছে, তিনি এখন সেই চুক্তির বাস্তবায়ন করছেন না, চুক্তি থেকে সরে যাচ্ছেন, এটা কিন্তু বলতে শুনেছি। আমাদের কাছেও এরকম মনে হয়েছে যে তারেক রহমান কয়েকটা বিষয়ে, শেখ হাসিনার বিষয়ে তিনি আরো শক্ত হয়েছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে। ডিজিএফআই এর যে সাবেক প্রধান ছিল, যে মামুন খালেদ এবং মাসুদ উদ্দিন, এদেরকে গ্রেপ্তার করালেন। ভারত কিন্তু এদেরকে গ্রেপ্তার করতে দিতে চায় নাই, তারেক রহমান করেছেন। আরো কিছু কাজ তিনি করবেন। তাহলে যে বিমান ছিল ভারতের রয়ের ঘাঁটি, সেই জায়গায় জঙ্গি হামলার নাটকটা কেন এই মুহূর্তে আনা হলো, তাও ভারতের পক্ষ থেকে? এইখানে হচ্ছে খেলা। খেলাটা হচ্ছে ইউনূস সরকার তার মেয়াদের শেষের দিকে এসে তিনি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য, আরো আধুনিক করার জন্য তুরস্কের সাথে, আমেরিকার সাথে এবং পাকিস্তানের সাথে, সাথে চীনও ছিল, এদের সাথে কিছু চুক্তি করেছিলেন। পাকিস্তান থেকে তিনি ওই যে নতুন J-17 এই যুদ্ধ বিমানটা কেনার চুক্তি করেছিলেন। এটা কিন্তু অত্যাধুনিক, খুবই আধুনিক। এবার বুঝতে পারছেন, এই চুক্তির আন্ডারে যদি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাংলাদেশ যদি আধুনিক করে, আরো উন্নত করে, চীন থেকে যদি তারা এয়ারক্রাফট কেনে, তারপরে ইন্টারসেপ্টর কেনে, তুরস্ক থেকে যদি নিয়ে আসে, পাকিস্তান থেকে যদি J-17 নিয়ে আসে, তাহলে বুঝতেই পারছেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটু উন্নত হয়ে গেল। উন্নত হয়ে যাওয়া মানেই ভারতের তো এখানে মাথায় হাত, যার কারণে ভারত এখানে এসে এই নাটকটা সাজাতে চাচ্ছে। কাদেরকে দিয়ে? জাহেদুর রহমানদের মতো লোকদেরকে দিয়ে, যেখানে জঙ্গি নাটক আছে। মূলত তাদের উদ্দেশ্য যে এই বিমানে জঙ্গিতে ভরে গেছে, খবরদার, এরা এই মুহূর্তে জঙ্গি হামলা হতে পারে, অতএব এই বিমান কিনা যাবে না, কোনো মতো অবস্থায় কেনা যাবে না। এই জিনিসটা ধরে ফেলেছেন আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি ইঙ্গিত দিয়ে দিলেন যে আমাদের এটি কিনতে হবে। কি কিনতে হবে? মাল্টি রোল এয়ারক্রাফট। মাল্টি রোল এয়ারক্রাফট কি? মাল্টি রোল এয়ারক্রাফট হচ্ছে
জাদ একের ভিতরে সব, এক কথায় একের ভিতরে সব। আমরা ওই যে বই পড়ছি না, 3 in 1, 4 in 1, আসলে একের ভিতরে সব। এই একই বিমান দিয়ে সব কিছু করা যাবে। এটা দিয়ে গুলিও করা যাবে, মিসাইল ছোড়া যাবে, হ্যাঁ, পরিবহন করা যাবে, সব কিছু করা যাবে। তো এই বিমান যখন কেনার কথা বলেছেন তখন তো ভারতের মাথা খারাপ হয়ে যাওয়ার কথা না? যার কারণে তারা এখন এই জঙ্গি নাটক সাজানোর চেষ্টা করছে যেন বাংলাদেশ কোনোদিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যুগান্তকারী কোনো সিদ্ধান্ত না নিতে পারে। ওয়াকারুজ্জামান যেটি বলেছেন, আমরা তাকে স্বাগত জানাই, আমরা তাকে সাধুবাদ জানাই। অবশ্যই এই কাজ করতে হবে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। এইখানে অবশ্যই সেনাপ্রধানকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আর এই কাজ করতে গিয়ে যদি সেনাপ্রধানের কোনো বাধা আসে, প্রয়োজনে আমরা তার জন্য জান দিব, আমাদের জীবন জৈবন সব দিয়ে দিব, তবু এই কাজ করতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কি মনে করেন জানাবেন মন্তব্যের ঘরে। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।